গুড মর্নিং, বিং এমবির চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে নতুন একটা সকাল, আর আমি আপনাদের হোস্ট ময়ূখ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটা সুন্দর শীতের সকাল, শীত প্রায় শেষের মুখে। তো এই পড়ন্ত শীতে আজকে আমরা বেরিয়ে গেছি একটা জায়গায় যাব বলে। হ্যাঁ, এটা তবে কোনো রোড ট্রিপ সেইভাবে নয়, কোথাও ঘুরতে যাচ্ছি সেটাও নয়, যাচ্ছি একজনের বাড়িতে, ইনভিটেশন আছে, বাট সেটাও কিন্তু অনেকটাই দূর। তো আমার কাছে এটা অনেকটা রোড ট্রিপের মতোই। আর সবথেকে বড় কথা, আজকে আমার সঙ্গী কিন্তু আমার চার চাকা নয়। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমি সমস্ত ট্রিপ চার চাকাতেই করি, কিন্তু আজকে মনে হলো যে এতদিন তো চার চাকাতেই ট্রিপ হয়েছে, নতুন কিছু একটু ট্রাই করা যাক। তো সেই জন্যেই আজকে আমার সঙ্গী আমার দু চাকা। সত্যি কথা বলতে দু চাকায় আমি খুব একটা লং ড্রাইভ করি না, কোথাও সেভাবে লংয়ে যাই না, ডেলি কমিউট করার জন্যই আমি ম্যাক্সিমাম এটাকে ইউজ করি। কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে হলো, তাই গাড়ি ছেড়ে আজকে আমি দু চাকায়। তো আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। আর আপনারাও যারা আমার রেগুলার ব্লগ দেখেন বা নতুন দেখছেন, তারাও দেখবেন যে সত্যি একটা নতুন কিছু নিয়ে আমি আবার হাজির হয়েছি। তো চলুন একসাথে আমরা এগিয়ে যাই। সামনে আপাতত আসছে ডানলপ। আচ্ছা, যাচ্ছি কোথায় সেটা এখন আমি বলছি না, অবশ্য থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেই গেছেন যে কোথায় যাচ্ছি। কিন্তু সেখানে কোথায় যাব বা কার বাড়ি যাব, অনেকে তাদেরকে চেনেনও আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, আর যারা চেনেন না তারা তো জানতে পেরেই যাবেন। তাহলে চলুন এগিয়ে যাই। ঘড়িতে সময় এখন 8:35, আর আমরা মোটামুটি 5-10 মিনিট হলো আমাদের জার্নি স্টার্ট করেছি। দেখতে দেখতে এসে গেলাম ডানলপের মোড়। তাহলে রাস্তায় সব চলাফেরা করে যে যার মতো, যাই হোক, যেটা বলছিলাম ডানলপের মোড় চলে এসেছি। এটা ক্রস করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, তাহলে সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। ডানলপের মোড়টা জাস্ট ক্রস করলাম। বেলা যদিও একটু হয়ে গেছে বলে রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। ইচ্ছা তো ছিল অনেক সকাল সকালই বেরোবো, কিন্তু যা হয়, উঠেছি অনেকক্ষণ, তারপরে এই এদিক ওদিক সেদিক ধানাই পানাই করতে করতে শেষ পর্যন্ত বেরোলাম 8:30। সিগন্যালটা ক্রস করে নিই। প্রতিবার আমরা কোথাও গেলেই আমার রুট এটাই থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে ওই যে সামনে আমরা যাই হচ্ছে প্রতিবার নিবেদিতা সেতু হয়ে, কিন্তু যেহেতু আজকে আমরা দু চাকায় যাচ্ছি তো অবভিয়াসলি যেতে পারবো না। আমাকে যেতে হবে দক্ষিণেশ্বর দিয়ে বালি হয়ে, তারপরে আমরা দিল্লি রোড ধরবো। তাহলে আপাতত সামনের রাস্তাটা দেখতে থাকুন। সামনে আসছে দক্ষিণেশ্বর। এই আমরা পেরোচ্ছি দক্ষিণেশ্বর। মোটামুটি ভিড় আছে, মোটামুটি জ্যাম আছে। আমরা না পেরিয়ে গেলাম না, সামনে সিগন্যাল খেয়ে গেছি। চল চল চল, পেরিয়ে গেলাম। উঠবো এবারে বালি ব্রিজে। সচরাচর বালি ব্রিজ দিয়ে আমরা যাই না, তো সকালবেলা বালি ব্রিজটা কেমন লাগে চলুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি।
উঠে পড়লাম বালি ব্রিজে। আর সামনে এই যে বাইকাররা যাচ্ছে, ওরা যাচ্ছে লং ট্রিপে, আমি যাব সামনাসামনি। আর বাঁদিকে আমার মা গঙ্গা, ওই চলে যাচ্ছে নিবেদিতা সেতু। এবারের মতো নিবেদিতা সেতুকে বিদায় জানিয়ে আমরা বালি ব্রিজ দিয়েই এগোচ্ছি। মা গঙ্গাকে প্রণাম জানালাম, আমাদের যাত্রা যেন শুভ হয়। জয় মা, জয় মা। বালি ব্রিজটা পেরোলাম, তারপরে বালি হল্ট পেরোলাম, আর এখন এই হচ্ছে রাস্তার কন্ডিশন। কেউ কাউকে জায়গা ছাড়ছে না, ঠিক আছে, এইভাবেই যেতে হবে আপাতত এই জায়গাটুকু। পেরিয়ে গেছি মোটামুটি জ্যামটা মনে হচ্ছে। জোর কদমে কিন্তু দিল্লি রোডে কাজ চলছে। কিছু কিছু জায়গায় প্যাচ আছে শুনেছিলাম আসার আগে। তো এই জায়গাটা তো, এই স্ট্রেচটা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। বলতে বলতে খারাপ রাস্তা। ঠিক আছে, একটু আধটু তো থাকবে। আরে ভাই, পেছনে গাড়ি এসে গেছে, গুতাচ্ছে। আরে আমি তো দু চাকায়, আমি কি এরম ভাবে যেতে পারবো? যা বাবা। আবার একটু ভালো রাস্তা পেলাম। প্রথম ডাইভারশন পেয়ে গেলাম। এই যে ডান দিকে যাচ্ছে ফ্লাইওভারটা, আগে ওল্ড দিল্লি রোড যাবার জন্য ডান দিকে ঘোরা যেত, এখন তো দেখছি এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, জানি না এখন যাওয়া যায় কি না। আর সামনের রাস্তাটা সেই লেভেলের। ওফ, এইরকম রাস্তায় বেশিক্ষণ চালাতে হলে আর দেখতে হবে না, একটু পরেই কোমরে মুভ মালিশ করতে হবে। আরে বাবা রে, আবার ভালো রাস্তা সামনে, আপাতত ফাঁকা আছে। সামনে আসছে ডানকুনি হাউজিং, যে মোড়টা আছে খুব সম্ভবত সেটাই। যদি কিছু ভুলভাল বলি ক্ষমা প্রার্থী, কারণ এই রাস্তাটা আমার রেগুলার রাস্তার মধ্যে পড়ে না, তবে মনে হলো ঠিকই বলছি। ডানকুনির মোড়টা ক্রস করে এখন আমরা ঢুকে গেলাম বাঁদিকে। এটা কি রাস্তা? TN মুখার্জি রোড সম্ভবত, জানি না, আপনারা কেউ জানলে বলবেন। রাস্তাটা খুব ভিড় নেই, তবে খুব ফাঁকাও নেই। আর গাড়ি চলছে এখানে খুবই বাজে হবে, বিশেষ করে বাইকগুলো। লেন মেনটেন করার কোনো ব্যাপার নেই এখানে, বুঝে গেছি। আমাকেও সেইভাবেই চালাতে হবে, দেখে শুনে নিজের মতো করে। ঠিক আছে, চলুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে। ছিল একটা কনজাস্টেড রাস্তা, সেখান থেকে এসে ঢুকলাম আরেকটা কনজাস্টেড রাস্তায়, জানি না কোনটা রাস্তা এটা। একটা মোড় থেকে বাঁদিকে ঢুকলাম, রাস্তার নাম কি, দোকানপাট দেখতে পাচ্ছি না, রাস্তার নামও বুঝতে পারছি না। রাস্তাটা কিন্তু মারাত্মক, মনে হচ্ছে ভুলভাল ঢুকেছি, গাড়ি ঘোরাতে হবে। কোথায় ঢুকলাম? দেন রাইট, আবার ঘুরতে হবে। মনে হচ্ছে ভুল রাস্তায় এসছি। শুরুতেই যদি এরকম করে ভুল রাস্তায় ঢুকে পড়ি
তাহলে গিয়ে আর পৌঁছাবো কখন? তার মধ্যে রাস্তা হচ্ছে খতরনাক রাস্তা রে বাবা। সামনে আসছে আরেকটা মোড়। কি মোড় এটা? এটাও তো সবই ডানকুনি দেখা যায়, টিএন মুখার্জি না, এটা অ্যাড অ্যাড অ্যাড, আমি ভুলভাল বলছি। রাস্তা না চিনলে না জানলে এটাই হয়। আপাতত একটু আগে বোর্ড দেখলাম শিয়াখালা আর চাপাডাঙ্গার। শিয়াখালা কোথাও সেটাও জানি না, আর চাপাডাঙ্গাটা নাম শুনেছি, এসেওছি, বাট কোথায় সেটা জানি না। রাস্তা ভালোই কনজাস্টেড। বাক্সা না, এটা বাক্সাও তো নয়। অ্যাড্রেস তো দেখাচ্ছে চাপাডাঙ্গা। এই পুরো জায়গাটায় কি চাপাডাঙ্গা নাকি? মনে তো হয় না। চণ্ডীতলা। সামনে বাসগুলো আসছে, যাচ্ছে তাই ভাবে না, একটুখানি দেখে চালাতে হবে। সবাই এখানে ভয়ঙ্কর রাইডার। আরে বাবা রে বাবা। এই যে সামনে আবার একটা বোর্ড দেখা যাচ্ছে, চাপাডাঙ্গা 36 কিলোমিটার, খানাকুল 54, আরামবাগ 58, ধনিয়াখালী 62। তাহলে আপাতত ঠিকই যাচ্ছি। ও, রাস্তাটা একটু ফাঁকা হলে ভালো হতো। সকাল সকাল এত ভিড়, তার মধ্যে যখন তখন একটা করে বাম্পার। এরকম মোড় ঘোড়ার মুখে বাম্পার দেওয়ার কি মানে? দিনের প্রথম টোল, যেটা আমাদেরকে দিতে হবে না, কারণ টোলটা তৈরি হয়নি। আর তার থেকেও বড় কথা, আমি যাচ্ছি 2 চাকায়, কিন্তু টোলটা মনে হচ্ছে চালু হবে খুব তাড়াতাড়ি। কিন্তু আশপাশে গাছগুলো যা অবস্থা, ঝোপঝাড় হয়ে রয়েছে, কবে চালু হবে জানা নেই। চালু না হলেই ভালো, যতদিন না হবে ততদিন অন্তত বিনা পয়সায় যাওয়া যাবে। আর একবার চালু হয়ে গেলে তো তারপরে গুনতে হবে টাকা। অবশ্য যারা 4 চাকায় যাবে, 2 চাকায় গেলে তো টোল লাগবে না। আপাতত সামনের রাস্তাটা ফাঁকা, চালিয়ে বেশ ভালো লাগছে। আপাতত এখনো অবধি এক্সপিরিয়েন্স ভালো। সামনের রাস্তাটা বেশ ফাঁকা, ভালোই চালাচ্ছি, খুব একটা অসুবিধে হচ্ছে না। একটাই অসুবিধে হচ্ছে, এখানে কুকুরগুলো হঠাৎ করে রাস্তার মধ্যিখানে লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসছে। এত সুইসাইড করার কেন ইচ্ছে বুঝতে পারছি না। এছাড়া রাস্তা ভালো, এখনো অবধি স্মুথলি যাচ্ছি, যেটা আমার জন্য খুব দরকার, যেহেতু আমার অভ্যেস নেই। তাহলে চলুন সামনে এগোই। সামনে কি আসছে? সামনে ম্যাপ দেখাচ্ছে সামনে আবার একটুখানি কনজেশন আছে নাকি বাজার এরিয়া বলে, সেটা গেলে জানতে পারবো। ভালোই লাগছে। সোনালি, তোমার কেমন লাগছে? ও বলছে ভালো লাগছে। জানি না কতক্ষণ ভালো লাগবে। কাঁধে একটা ব্যাগ নিয়ে বসেছে, যে ব্যাগটা যথেষ্ট ওয়েট, আর যেহেতু অভ্যেস নেই, জানি না কতক্ষণ কাঁধে রাখতে পারবে। হয়তো একটু পরেই দাঁড়াতে হবে। এই সামনে আবার একটা কনজেশন, কারণ বাজার এরিয়া, তার জন্য কনজেশন, প্রচুর গাড়ি ঘোড়া এখানে। জায়গাটার নাম কি? সামনে ভিড় ভালোই। কি বাজার এটা বুঝতে পারছি না, কোথাও নামও দেখতে পাচ্ছি এখানে দোকানপাটে। জঙ্গলপাড়া বাজার পেয়েছি, জঙ্গলপাড়া বাজারটা সত্যি বেশ জমজমাট, প্রচুর দোকানপাট আছে, ভিড় ভালোই। ঠিক আছে, চলুন সামনে পেরোই। একটু চাও খেতে ইচ্ছে করছে, কিন্তু সেইভাবে চায়ের দোকান পাচ্ছি না। এই রাস্তায় সেরকম ধাবা তো এখনো চোখে পড়লো না। দেখি সামনে গিয়ে আছে কিনা, পেলে একটু দাঁড়াবো। চলুন যাওয়া যাক। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি নতুন কিছু এবার নিয়ে এসেছি আপনাদের জন্য। 4 চাকার আরাম ছেড়ে 2 চাকায় বলতে পারেন একটু কষ্ট করেই যাচ্ছি, সেটাও
আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স, আর আপনাদের তো অবশ্যই কেমন লাগলো জানাবেন সেটা। তাহলে চলুন সামনে এগোই। পেরোচ্ছি মশাত বাস স্ট্যান্ড। এই জায়গাটাও বেশ ভালো ভিড়, গাড়ি ঘোড়ার চাপ ভালো আছে, তবে জমজমাট বাজার। এখানে এই রাস্তায় যেতে যেতে দেখছি থেকে থেকে বাজার যেগুলো পড়ছে বেশ জমজমাট, প্রচুর দোকানপাট রয়েছে। কিন্তু এর আগে ওই জঙ্গলপাড়া বলে যে বাজারটা পেরোলাম ওটাও বেশ জমজমাট। আর মশার তো নাম শুনেছি, কোনোদিন আসিনি, অবশ্য আসেনি বললেও ভুল। পুরুলিয়া থেকে ফেরবার সময় আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। এর আগেও যখন জয়পুরের বনলতা থেকে ফিরেছিলাম তখন এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, কিন্তু সেটা আমার মনে নেই। আর অযোধ্যা দিয়ে ফেরবার সময়, পুরুলিয়া দিয়ে ফেরবার সময় যখন কিছু জায়গায় ফিরলাম, ফেরার দিনকে সত্যি সেই মনে ব্যথা যে বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য সেইভাবে আর কিছু খেয়াল করিনি। আর চার চাকায় থাকলে এমনিতেও খুব একটা কিছু খেয়াল করার মতো সুযোগ থাকে না। তো যাই হোক, মশাত বাস স্ট্যান্ডটা পেরোনোর পরেই রাস্তার সিনারি সব হয়ে গেল চেঞ্জ। বাঁ দিকে দেখা যাচ্ছে এখন গ্রিন ফিল্ড, বহু দূর অবধি সবুজই সবুজ, সামনে গাছের সারি, ফাটাফাটি। এই তো চাই, এইরকম রাস্তা হলে তবেই তো ভালো লাগে ড্রাইভ করে, সেটা চার চাকা হোক আর দু চাকা। মাঠে একটু ধান থাকলে ভালো হতো, কিন্তু মাঠগুলো এখন ফাঁকা, কিন্তু রাস্তা হয়ে গেছে চওড়া। মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির, এটা স্কুল সম্ভবত, বেশ বড় এবং দারুণ জায়গায়। পেরোচ্ছি এখন শিয়াখালা বাজার। এই বাজারটা তুলনামূলক অনেক ফাঁকা, দোকানপাট আছে কিন্তু সেইভাবে এখনো খোলেনি, মনে হচ্ছে এখানে বাজার একটুখানি দেরিতেই খোলে। সামনে এসে গেল ক্রসিং, হ্যাঁ সামনেটা, যাক কোনো এক জায়গায় তো ক্রসিং কেউ মানছে, আদারওয়াইজ এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম কোথাও তো কোনো ক্রসিং মানামানির কোনো ব্যাপার নেই, যে যার মতো গাড়ি চালাচ্ছে, যে যার মতো যেখান দিয়ে খুশি ঢুকে যাচ্ছে। তা বেশ, এই রাস্তায় যেতে যেতে প্রচুর পেট্রোল পাম্প চোখে পড়লো। তো ওই রাস্তায় ট্রাভেল করলে পেট্রোল পাম্প পাওয়া নিয়ে খুব একটা চাপ হবে না। চলুন সামনে এগোই, এখনো অনেকখানি পথ যেতে হবে আমাদেরকে। বাঁ পাশে ধান ক্ষেতগুলো দেখুন, সবুজই সবুজ, যত দূর চোখ যাচ্ছে ডান দিক অথবা বাঁ দিক সবুজই সবুজ। মধ্যিখানে একটা করে ছোট ছোট ঘর, তার পাশে পুকুর। ওয়াও, এই যে এই পাশে ধান রোপা হচ্ছে আর আমরা চলছি এই রাস্তা ধরে। দারুণ সিনারি, কোনো কথা হবে না। যতই এগোচ্ছি এদিককার রাস্তাঘাট, তার সাথে সাথে চারপাশের পরিবেশ, আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, সিরিয়াসলি বলছি। মানে আমার একটা কনসেপ্ট ছিল কি এই রাস্তাটা অতটাই ভালো নয়, কারণ আমি যখন লাস্ট এসেছিলাম বেশ কিছু বছর আগে তখনও রাস্তাঘাট এতটা ভালো ছিল না। এখন তো দেখছি খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। আমি যাব আরামবাগ, ঢেলে পড়বে না, কি বলো তুমি? ধাবা তো ছাড়িয়ে চলে এলাম। ছাড়িয়ে চলে এলাম কি? মশাটা ছিল না। দাঁড়িয়ে আছি খেজুরিয়া বলে একটা জায়গায়, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি পেট্রোল নেবার জন্য। এটা একটা এইচপির পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটা মনে হচ্ছে নতুন হয়েছে, বেশ বড়। আর যেটার জন্য আরও আমি ক্যামেরাটা অন করলাম আপনাদের জানানোর জন্য, আমি ওয়াশরুমটা ইউজ করলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপডেট এটাই, এই রাস্তায় যারা ট্রাভেল করছেন ভালো পেট্রোল পাম্পের
সন্ধান যাদের দরকার এবং তার সাথে একটা ওয়াশরুম, তাহলে এটা কিন্তু আপনি কনসিডার করতে পারেন। এই পেট্রোল পাম্পের লোকেশান, এক্স্যাক্ট লোকেশানটা আর কি নাম সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে চলুন আপাতত সামনের দিকে এগোই। পৌঁছে গেলাম আমরা গজার মোড়। ছোটোখাটো একটা বাজারও আছে এখানে, খুব ভিড় নেই। আগে আসছে আরামবাগ, তারকেশ্বর সব লেখা আছে ম্যাপে। আমি খুঁজছি অনেকক্ষণ ধরে একটা ধাবা, ইচ্ছে করছে খেতে চা। এই করতে করতে 10 কিলোমিটার চলে এলাম, চায়ের দোকান আর খুঁজে পাচ্ছি না। বাইরে বেরিয়েছি রোড ট্রিপে, আর কোথাও দাঁড়াবো না, কিছু খাবো না, এটা ঠিক ভালো লাগে না। বাইরে বেরোলেই তো মনটা খাই খাই করে, বিশেষ করে একটুখানি চা পানের বিরতি না দিলে আর ভাল লাগছে না। খেজুরিয়া পেরিয়ে কিছুটা আসার পরই রাস্তায় দেখতে পেলাম লরির সারি। আমি তো দেখে ভাবলাম ব্যাস হয়ে গেল, এই লরির জ্যামে এখন আমাকে ফাঁসতে হবে। কিন্তু পরে জানতে পারলাম যে না, সামনে চেকপোস্ট আছে যেখানে চেকিংয়ের জন্য লরিগুলোকে আটকে রাখা হয়েছে। সামনে আসছে চাপাডাঙ্গা মোড়। আরে বাবা রে বাবা, এই রাস্তা সব ভালো কিন্তু এত বাম্পার বেশি, বাম্পারগুলোই বিরক্ত করছে। যাই হোক, সামনে বোর্ড দেখা যাচ্ছে আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112, আর তারকেশ্বর সামনে থেকে ডান দিক ঘুরে গিয়ে 6 কিলোমিটার। সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, কিন্তু ফ্লাইওভার দিয়ে তো আমাকে যেতে বলছে না, আমাকে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে বলছে। তো আমরা আপাতত নিচ দিয়ে যাবো। এটা কোন ফ্লাইওভার সেটাও জানি না। যাই হোক, চলুন সামনে এগোই। ফ্লাইওভারটা খুব সম্ভবত ওয়ান ওয়ে এখনো অবধি, কারণ ওপাশ থেকেই গাড়িগুলোকে আসতে দেখছি, এপাশের থেকে গাড়ি তো যেতে দেখলাম না। আবার একটা ক্রসিং। এই জায়গাটা কোন জায়গা? জায়গাটা বেশ জমজমাট। এটা হচ্ছে কোন জায়গা কোন জায়গা কোন জায়গা? আচ্ছা, এটা চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড পেরোলাম এখন। তাই ভাবি এত জমজমাট কেন? বাঁদিকে একটা কি নদী চলে যাচ্ছে, জানি না ওই নদীটা কি নাম, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। সামনে পেয়ে গেছি আবার একটা ফ্লাইওভার। একটা বেশ ভালো হয়েছে যে এখন সবকটা রাস্তাই যেখানে মানে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেখানে একটুখানি কনজেশন থাকে, পরপর পরপর ফ্লাইওভার তৈরি করে দেওয়াতে অনেকটা সুবিধে হয়েছে। নাহলে আগে এইসব রাস্তায় এইটুকু জায়গা পেরোতেই অনেক টাইম লাগতো, এখন যেটা লাগে না। ফ্লাইওভার শেষ, সামনে আরামবাগ 19 কিলোমিটার, আর বাঁদিকে গেলে 17 কিলোমিটার হচ্ছে খানাকুল। আপাতত সামনের রাস্তাটা বেশ ভালো। টোল গেট অ্যাহেড, কি টোল এটা জানি না। এই রাস্তায় তো টোল আছে বলে জানা ছিল না, সামনে গেলে বুঝতে পারবো। আর বাঁদিকে ওটা হচ্ছে শ্রী বিষ্ণু কিছু একটা পড়তে পারলাম না।
যাই হোক, আপাতত রাস্তাটা বেশ ভালো, বেশ ভালোই যাচ্ছি আমরা। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটু কোথাও দাঁড়াতে হবে, অনেকক্ষণ ধরেই চা খেতে ইচ্ছে করছে, যেটা আমি আর পাচ্ছি না। তার সাথে একটুখানি কোমরটাও ব্যথা করছে। সামনে কোথাও একটু চায়ের দোকান পেলে দাঁড়াবো। আচ্ছা, এই হচ্ছে সেই টোল গেট। এই টোল গেটটা কি চালু? দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, এই টোলটা আমরা যখন পুরুলিয়া থেকেও ফিরেছিলাম এই রাস্তায় তখন দেখেছিলাম, তখনও চালু ছিল না, এখনও চালু নেই। তাহলে দিনের দ্বিতীয় টোল, যেটা এখনও চালু হয়নি, এবং চালু হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি আছি আজকে বাইকে। তাহলে চলো সামনে যাই। ডান দিকে তাকিপুর রেলওয়ে স্টেশন, প্রচুর জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সোদপুর, এটাও একটা সোদপুর, প্রচণ্ড কনজাস্টেড বাজার এরিয়া, পুরো পুরো ভিড়ভাড় জমজমাট, তাই গাড়ির মুভমেন্ট একটু স্লো। আমরাও ধীরে ধীরে এগিয়ে বাজারটা মোটামুটি পেরিয়ে গেছি। আবার একখানা ফ্লাইওভার, বাহ, এটা বেশ ভালো। উঠে গেলাম ফ্লাইওভারে, এবার তো আবার চলতে থাকবো। পেরোচ্ছি এখন মুন্ডেশ্বরী রিভার। এই নদীটা আমিও কোনোদিন নাম শুনিনি, এই প্রথম দেখলাম। জল খুব একটা বেশি নেই, কিন্তু এর ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগছে। আমার যেমন NH-16 যাতায়াতটা বেশি, কিন্তু একদিন পরে এই রাস্তায় এসে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। তো মানুষের সবসময় নতুন কিছু করা উচিত, তাতে বোরডমটাও কাটে আর একঘেয়েমি ব্যাপারটা থাকে না। যেমন আজকে আমি বাইক নিয়ে এসেছি, সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। দেখতে দেখতে এসে গেল আরেকটা ফ্লাইওভার, পেছনে একটা বাস অনেকক্ষণ ধরে গোতাগুতি করছে। এই রাস্তা এইটা এক বাজে। এর আগেও পুরুলিয়া থেকে ফেরার সময় আমি দেখেছিলাম এখানে বাসগুলো এত বিশ্রীভাবে চালায়। সামনে বাইকের একজনেরও মাথায় হেলমেট নেই, খুব ভালো। শুধু রাস্তা ভালো বানালেই হবে না, যাতে এই সেফটি প্রোটোকলগুলো ফলো করা হয় সেটাও দেখতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট লেগেই থাকবে। কারণ রাস্তা যত ভালো হবে গাড়ির স্পিড তত বাড়বে, আর গাড়ির স্পিড বাড়লেই অ্যাক্সিডেন্ট তত বাড়বে। পেরোলাম আরেকখানা ক্রসিং, সামনে আরামবাগ দেখাচ্ছে 10 কিলোমিটার, জয়রামবাটি 32 কিলোমিটার। সামনে আবার রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা খেয়াল করি নাই, ঢুকে গেছি ভুলভাল জায়গায়, কথা বলতে বলতে খেয়াল করিনি এক পাশে রাস্তায় হচ্ছে কাজ, আর আমি তার মধ্যেই ঢুকে গেছি। বেশিক্ষণ আর জ্যাকেট পরে থাকা যাবে না। দাঁড়িয়েছি একটু ডাব খাবার জন্য, প্রচণ্ড গরম, ডাব না খেয়ে আর থাকা যাচ্ছে না। আরামবাগ আর 10 কিলোমিটার, আর রাইডে যা রোদ্দুরের তাপ, একটু ডাব না খেলে আর চালানো যাচ্ছে না। তাই একটু দাঁড়ালাম, ডাব খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। বাইরে প্রচণ্ড গরম, আর জ্যাকেটটা পরে থাকা যাচ্ছে না। সকালে বেশ ঠান্ডা ছিল বলে জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম, কিন্তু এখন গরম লাগছে। তো যাই হোক, দেখা যাক, এগিয়ে যাই।
একবার এগিয়ে সামনে, তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। মায়াপুর বলে একটা জায়গা পেরোনোর পর থেকেই রাস্তাটা হয়ে গেল সরু। সরু হলো তো ঠিক আছে, কিন্তু রাস্তা পুরো উবড় খাবড়, মানে গাড়ি স্পিড নেওয়াই যাচ্ছে না। এই রকম রাস্তায় বাইকে বড় কষ্ট হয়, কোমরে ঝাঁকুনি লাগছে বারবার ধরে। মুশকিল হচ্ছে, কিছু করার নেই। তবে বেশিটা রাস্তা নেই, আর অল্পটুকুই রাস্তা আছে। দেখাচ্ছে আর 6 কিলোমিটার মতো, 6.5 কিলোমিটার প্রিসাইজলি। টাইম লাগবে হচ্ছে ওই অ্যাপ্রক্স 15 মিনিটস। যাক, রাস্তাটা আবার ভালো হয়েছে। মোটামুটি 2-3 কিলোমিটার মতো রাস্তা খারাপ ছিল, তারপর রাস্তা আবার ভালো। তাহলে চলো এরপরে একবারে আরামবাগ টাউনে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। আরামবাগ পৌরসভার বোর্ড দেখতে পেয়ে গেছি, তার মানে আমরা আরামবাগ ঢুকছি শেষমেশ। এখানে রাস্তা কিন্তু বেশ ভালো, আর দেখাচ্ছে 8 মিনিট, 3 কিলোমিটার অ্যাপ্রক্স। উফ, শেষ অবধি চা আর খাওয়া হলো না। মনে হচ্ছে গিয়েই যেখানে যাব, যার বাড়িতে যাব, তাদেরকে গিয়েই বলতে হবে একটু চা খাওয়ানোর জন্য। তো চলো আরামবাগ সিটিতে ঢুকি, তারপর আবার দেখা হচ্ছে। এখান থেকে নিতে হবে আমাদেরকে ডান দিক। এই রাস্তাটা দেখাচ্ছে কেন? এটা একটা সরু রাস্তা, ছোট রাস্তা, বাজার এরিয়া। ঠিক আছে, আছে তো বাইক, কোনো চাপ নেই। আপাতত আমরা পৌঁছে গেছি আরামবাগ। আরামবাগে যাদের বাড়িতে যাব আমি, সেখানে আর ব্লগ শ্যুট এই মুহূর্তে করব না। তো তাদের বাড়িতে ঢোকার আগে আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমার 2 চাকার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এরপর ফার্দার আমি ব্লগ আজকে আর করব কি না বলতে পারছি না, তবে অবশ্যই চেষ্টা করব এরপরে ব্লগ আনার। চলুন আপাতত এই মুহূর্তের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পৌঁছে। গুড আফটারনুন। আমরা তো আজকে পৌঁছে গেছি আমার বন্ধুর বাড়িতে, যেমনটা বললাম। আর আপাতত আমরা চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার খেতে বসবো। বাড়িটা আমি প্রথমবার এলাম, খুব সুন্দর। আমরা আপাতত আছি একদম টপ ফ্লোরে, আর টপ ফ্লোরটা আছে ঠিক এইরকম, আপাতত ফাঁকা। এই ফ্লোরটা আমাদের জন্য পুরো বরাদ্দ করা হয়েছে। এখানে একটা সুন্দর বারান্দা আছে, প্লাস ছাদ। ছাদে প্রচুর ফুলের টব। এর ওপরে আরেকটা ছাদ আছে, সেটা আমরা পরে যাব। তাহলে আপাতত চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। আপাতত আমরা এখন ডাইনিং রুমে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। এই যে সোমেন বসে পড়েছে, এই কাকিমা, আর বাকি দুজন আপাতত রান্না করতে ব্যস্ত। একটু মুখটা ঘুরিয়ে হাই বলে দাও। আর দুজন এখন এইখানে
বদমাইশি করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে না, বদমাইশি করছে। না না না, তুই বদমাইশি করছিস না। আর এই হচ্ছে কে, এটা সবাই একে চেনে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে দুপুরের ভোজ ছিল একবারে রাজকীয়। গরম ভাতের সাথে ঘি, সবজি মেশানো ডাল, মচমচে বড়া, সুস্বাদু পটল চিংড়ি, মাছ আর চাটনি, এক কথায় এলাহি লাঞ্চ। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, একটা এলাহি খাওয়া দাওয়া আর জম্পেস খাওয়া দাওয়া করে এবারে পাচ্ছে বেশ ঘুম। ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 3:30। বেশিক্ষণ শোয়াও যাবে না, কারণ আবার এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আবার আরেক জায়গায় যাব। কোথায় যাবো সেটা আমি নিজেও এখনও জানি না, সেটা আমার কাছেও সারপ্রাইজ। তো সারপ্রাইজটা তোলাই থাক আমার জন্য, আপনাদের জন্য। তো আপাতত একটু রেস্ট করে নিই, করে ঘন্টাখানেক পরে যখন বেরোবো, কিসে বেরোবো সেটাও জানি না। হয়তো বাইক নিয়ে যেতে পারি, অথবা হয়তো আবার অটো বা কিছুতে করে যেতে পারি। তো যেটা বলছিলাম, হয়তো বাইকেও যেতে পারি বা এখান থেকে অটো করেও যেতে পারি। কিসে যাব জানি না, যখন যাব তখন আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। তো যাই হোক, একটু রেস্ট করি, তারপরে একটু রেডি হয়ে বেরোচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এরকমই নতুন নতুন ব্লগ আপনাদের জন্য আনতে থাকবো। এবারে তো 4 চাকা ছেড়ে 2 চাকা এসছি, আর সেটাও জানাবেন কিন্তু 2 চাকার ব্লগ আমার আজকের আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট ঘুম দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের পথে। আজ এখন যাচ্ছি সৌমেনের গ্রামের বাড়িতে, যা আরামবাগ সিটির মূল কেন্দ্র থেকে প্রায় 5-6 কিলোমিটার মতো দূরে। গ্রামটার নাম গলতা। শহরের কোলাহল পেরিয়ে একটু গ্রাম বাংলার স্বাদ নিতে দারুণ লাগবে বলেই মনে হচ্ছে। তবে আপাতত রাস্তায় একটু ভিড় আছে, গাড়িগুলো ধীরে ধীরে যাচ্ছে। দেখি বাকি পথটুকু কেমন হয়। আশেপাশের দৃশ্যও আপনাদের সাথে শেয়ার করব, তাই আমাদের সাথেই চলতে থাকুন। শহরের কোলাহলপূর্ণ রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্রামের পথে। আর সাথে সাথে চারপাশের দৃশ্য যেন এক ঝটকায় বদলে গেল। চারিদিকে শুধু সবুজে ভরা ধান ক্ষেত, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা সরু রাস্তা। এই পথ দিয়ে চলার আনন্দ শহুরে কোলাহলে অভ্যস্ত আমাদের মতো মানুষের জন্য সত্যিই এক দারুণ প্রাপ্তি। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন এই অপূর্ব প্রকৃতির সৌন্দর্য আমার সাথে উপভোগ করুন। পৌঁছে গেছি আমরা সৌমেনদের গ্রামের বাড়িতে। আর চারপাশের পরিবেশ সে আর কি বলবো, আপনারা নিজের চোখেই দেখুন। চলুন এবার বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। অসাধারণ। ভেতরে ঢুকতেই চোখে পড়ল একটা লম্বা উঠোন,
যার এক পাশে রয়েছে ধানের গোলা আর তার পাশে দাঁড়িয়ে একখানা ঘন পাতাওয়ালা আম গাছ। বাড়ির চারপাশে সারিবদ্ধ ঘর। উপরতলাতেও কয়েকটি ঘর রয়েছে। আর একটু এগিয়েই দেখতে পেলাম একটা প্রশস্ত জায়গা, যেখানে আজ আমাদের চড়ুই ভাতির আসর বসবে। সন্ধেটা মনে হচ্ছে এই গ্রামের পরিবেশে জমে উঠবে আমাদের জন্য। বাড়ির বাইরে রয়েছে একটি সুন্দর দুর্গাবেদী, যেখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। শুধু পুজোর সময়েই নয়, প্রতিদিন সন্ধেবেলা এখানে নাম কীর্তনের আসর বসে। আর সেই সময় গ্রামের প্রায় প্রতিটি নারী পুরুষ এখানে ভিড় করেন। ভক্তিময় এই পরিবেশ, ঢাকের আওয়াজ আর কীর্তনের সুর সব মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি হয়। এরপর সন্ধেবেলা আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সৌমেনের জেঠুর বাড়িতে। সেখানে দালানে বসে আমরা বেশ কিছুটা সময় গল্পগুজব করে কাটালাম। চারিদিকে মাটির নিকোনো দেওয়াল থেকে সেই যে একটা গ্রাম্য সোদা গন্ধ, সেটার যে এই অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। গ্রামের মানুষজনের আতিথেয়তাই আলাদা। এরপরই হাতে পেলাম আমরা বাড়িতে বানানো ক্ষীর, যেটা ওনাদেরই গরুর দেওয়া দুধ থেকে তৈরি। গুড ইভিনিং। আজকে আমরা সন্ধ্যাবেলা এসে গেছি সৌমেনদের গ্রামের বাড়িতে। জায়গাটার নাম বোলতা। এখানে আমাদের এখন প্ল্যান হচ্ছে শিক কাবাব বানানো হবে, তারই তোড়জোড় চলছে। প্রচণ্ড চাপের ব্যাপার, কীভাবে কি হচ্ছে দেখবেন। এই হচ্ছে উনুন, যাকে জ্বালানোর চেষ্টা চলছে, জোর কদমে চেষ্টা চলছে। একটু একটু করে ধিকি ধিকি জ্বলেছে। আচ্ছা, বসানো হয়ে গেছে। চিকেন অলরেডি বসে গেছে। এখানে কাঠ ভাঙার কাজ চলছে। ওপর থেকে কাঠ সৌমেন অনেক খাটাখাটনি করছে, যেখান সেখান থেকে কাঠ বার করছে আর তাকে ভাঙাভাঙি করে জ্বালানোর চেষ্টা করছে। সৌমেন হবে হবে, এই তো এই তো। আমার তো ভয় লাগছে, বাড়ি না ভেঙে ফেললে কাঠ বার করে চক করে। রান্না কিছু হয়নি, কিন্তু খাবার লোক সবাই বসে গেছে। এই যে আমিও আছি, তার বদলে চিকেন ম্যাগনেট করা ছিল। সবাই ভাবছে কখন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হবে, তারপরে সেগুলোকে খাবে। যাই হোক, আপাতত আমরা এই কাজে একটু মনোনিবেশ করি, দেখি কতদূর কী করা যায়। যদি না হয়, শেষ পর্যন্ত মনে হচ্ছে চিকেন নিয়ে বাড়ি ফিরতে হবে। তাহলে চলুন দেখা যাক। কাছে না মানে এই মা, আরে এখানে খাবার জিনিস আছে তো। আমি তো এখানে দিচ্ছি না, আমি তো ওখানেই দিচ্ছি। তখন থেকে দিচ্ছে, কোথায় রেখে দিচ্ছে রুমালটা? সবসময় কোথায় রাখছো? এই কোথাও রাখি না। ওই তো তো শর্ট পক্ষ নিজের পকেটে রেখে বলছে আমি জানি না কোথায় রুমাল। এই আমি পেঁয়াজ কাটছি, আমাকে তুলবে নাকি? আমার কোলে রাখি। ফার্স্ট রাউন্ড চিকেন আমাদের রেডি হয়ে গেছে অলরেডি, সবাই খেতে বসে গেছে। কেমন হয়েছে? এত হ্যাপি হ্যাপি। এই যে মাস্টার শেফ। গ্রামের বাড়ি থেকে এইমাত্র ফিরলাম, বেশ ভালো সন্ধেটা কাটলো। একটা তন্দুরি নাইট করার যে প্ল্যানটা ছিল, সেটা পার্টলি সাকসেসফুল। করতে করতে কাট শেষ, আর হলো না, বাধ্য হয়ে ফিরে চলে এলাম আবার আরামবাগে। এখন বাকিটা আবার নতুন করে ফ্রাই করা হচ্ছে, তবে সেটা এবার করা হচ্ছে ওভেনে। তো যাই হোক, ভালোই লাগলো, বেশ সুন্দর ইভিনিংটা কাটলো। তো আপাতত একটু ফ্রেশ হই, গিয়ে আবার
রাত থেকে তোমার সাথে কথা বলছি। সন্ধ্যাবেলা আমরা আবার বসে গেলাম সেই বাছা কুচা চিকেন নিয়ে, যেগুলো আমরা ফেরত নিয়ে এসেছিলাম। সেগুলোকে আপাতত ওভেনে রান্না করে এখন আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি আর গল্পগুজব করছি। আজকের ডিনারে ছিল সুস্বাদু চাউমিন, যা মনীষা অসাধারণভাবে বানিয়েছিল। সত্যি বলতে দারুণ লেগেছে খেতে। এরপর সবাই মিলে একটু আড্ডা দিলাম, তারপর শুয়ে পড়লাম, কারণ কাল আমাদের ফিরে যেতে হবে। তাহলে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি।